নতুন বছরের পার্টিতে অ্যাপার্টমেন্টের সবাই যখন গান নাচ আর আনন্দে মেতেছিল, ঠিক তখনই সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় 4 বছরের ছোট্ট মেয়ে মিত্রা। কয়েক ঘন্টা আগেও যে বাচ্চাটা সবার সামনে খেলছিল, সে যেন মুহূর্তের মধ্যেই বাতাসে মিলিয়ে যায়। পুলিশের কাছে খবর যেতেই তদন্তে নামে ইন্সপেক্টর কালিদাস। কিন্তু কেন জানি না, প্রথম থেকেই সন্দেহ গিয়ে পড়ে এই অ্যাপার্টমেন্টের নতুন এক ভাড়াটিয়া যুবকের উপরে, যার অতীত জড়িয়ে ছিল ভয়ঙ্কর এক অপরাধের সাথে। কিন্তু এই কেস যত গভীরে যেতে থাকে, ততই সামনে আসতে শুরু করে একের পর এক শকিং সব টুইস্ট। এখানে সবাই কিছু না কিছু যেন লুকাচ্ছে, আর যাকে খুনি মনে হচ্ছে সে হয়তো আসল অপরাধী না। সবচাইতে মজার বিষয় হলো, ঠিক যেই মুহূর্তে সব রহস্য এখানে শেষ ভেবে আপনি হাফ ছাড়বেন, ঠিক তখনই গল্পে আসবে নতুন আর এক টুইস্ট। প্রতিশোধ, ভুল বিচার আর মানুষের অন্ধকার মানসিকতা মিলিয়ে এই থ্রিলার গল্প আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত এটাই ভাবাবে যে আপনি কি দেখলেন। 7 বছর আগে একটা কোর্টে নাটরাজ নামে শহরের নামকরা এক উকিল বলে, পৃথিবীতে কোনো মানুষ পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও না। প্রত্যেক মানুষের ভেতরেই ভালো আর খারাপ দুটো দিকই লুকিয়ে থাকে, আর আমরা প্রতিদিন সেই মানুষগুলোর মাঝেই বসবাস করি। আসলে নাটরাজ আজকে একজনের কেস লড়ছে, তবে এটা কে, সে এখানে আসলোই বা কিভাবে, তা জানতে হলে আমাদের ডুব দিতে হবে এই গল্পের গভীরে। আজ 22 ডিসেম্বর 2025, চেন্নাই শহর থেকে একটু দূরে জঙ্গলে ঘেরা একটা এলাকায় ইন্সপেক্টর কালিদাস তখন থানার দিকে যাচ্ছে। তখনই কালিদাসকে অপরিচিত এক মহিলা বেশ ভয়ার্ত গলায় বলে, স্যার দ্রুত আসুন, না হলে ও আমাকে মেরে ফেলবে। কালিদাস তাকে শান্ত থাকার কথা বলে দ্রুত মেয়েটার লোকেশনের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের ভেতরের একটা পুরনো বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু সেখানে আসতেই কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে শুরু করে। কালিদাস তাকে ধরার চেষ্টা করলেও লোকগুলো তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কালিদাস দ্রুত বাড়ির ভিতরে ঢুকে দেখে ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। তখনই সে খেয়াল করে একটা রুমের দরজার নিচ থেকে তাজা রক্ত গড়িয়ে আসছে। ভিতরে ঢুকতেই দেখা যায় একটা মেয়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। মেয়েটা তখনও মোবাইলটা ধরে আছে। এই মেয়েটাই একটু আগে কালিদাসকে কল করেছিল। কালিদাস পাশের ঘরে গিয়ে দেখে সেখানে একজন লোকের লাশ পড়ে আছে। মোবাইলে ছবি দেখলেই বোঝা যায় লোকটা ওই মেয়েটার বাবা। তার হাতের অস্ত্র দেখেই কালিদাস ধারণা করে নেয় নিজের মেয়েকে হত্যার পর লোকটা তার নিজেকেও শেষ করে দিয়েছে। কালিদাস তার সিনিয়রকে কল করে জানায়, স্যার আমরা অনেক দেরি করে ফেলেছি। থানায় আসতেই কালিদাসের সিনিয়র অফিসারের সাথে থাকা আরেকজন প্রবীণ অফিসার বসেছিল। আজ এই অফিসারের চাকরির শেষ দিন। সেদিন রাতে চেন্নাই শহরের এসআইএস অ্যাপার্টমেন্টে লাল রঙের একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে স্টিফেন নেমে আসে। এটাই 7 বছর আগের কোর্ট কেসের সেই স্টিফেন। সে এই অ্যাপার্টমেন্টে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। রুমে ঢুকে কাপড় বদলানোর পর সে টেবিলের উপরে কিছু বই, কাগজপত্র আর একটা হাতুড়ি সাজিয়ে রাখে। তারপর বেলকনিতে গিয়ে সামনের ফ্ল্যাটটার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ওই ফ্ল্যাটে গোকুল নামের এক লোক তার স্ত্রী সঙ্গীতা আর একমাত্র মেয়ে মিত্রাকে নিয়ে থাকে। পরের দিন সকালে স্টিফেন তার কুকুর টমিকে নিয়ে অ্যাপার্টমেন্টের গার্ডেনে হাঁটছিল। তখনই মিত্রা টমিকে দেখেই দৌড়ে স্টিফেনের কাছে আসে, কিন্তু স্টিফেন মিত্রাকে দেখে কোনো কথা না বলেই বাসার দিকে চলে যায়। মিত্রা কুকুরটার পেছনে পেছনে লিফট পর্যন্ত আসলে তখনই গোকুল এসে মেয়েটাকে ধরে ফেলে। গোকুল রেগে বলে, তুমি একা একা এখানে কি করছো? স্টিফেন কেমন যেন এক রহস্যময় নজরে তার দিকেই তাকিয়ে থাকে। পাশে অ্যাপার্টমেন্টের সেক্রেটারি মোহিনী সেখানে বাচ্চাদের ডান্স শেখাচ্ছিল। সামনে 31st নাইটের অনুষ্ঠান, তাই সবাই প্রিপারেশন নিচ্ছে। মোহিনীর মেয়ে প্রিয়া মোবাইলে ভিডিও করছে। গোকুল আর সঙ্গীতাও সেখানেই ছিল। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে তখন উৎসবের আমেজ। এদিকে স্টিফেনকে একজন কল করে জিজ্ঞেস করে, কাজটা কি আজই করবে? স্টিফেন জানায়, যা করার আজই করতে হবে। এদিকে কোর্টের বাইরে কালিদাসকে তার জুনিয়র জানায়, গোপন সূত্রে খবর পেয়েছি আজ মার্ফির উপরে হামলা হতে পারে। কালিদাস বিরক্ত হয়ে বলে, এত সিকিউরিটির মাঝেও যদি এমন খবর আসে তাহলে বিষয়টা আসলেই সিরিয়াস। কোর্টের ভিতরে দেখা যায় স্টিফেন উকিলের পোশাক পরে দূর থেকে মার্ফির উপরে নজর রাখছে। তখনই মার্ফিকে কেউ কল করে জানায়, আপনার উপরে হামলা হতে পারে। মার্ফি বেশ ঘাবড়ে গিয়ে কোর্ট থেকে পালাতে গেলেই একজন অচেনা লোক সেখানে চলে আসে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে ঘাড়ের কাছে ময়ূরের পালকের একটা ট্যাটু আঁকা। লোকটা মার্ফিকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় স্টিফেনের গাড়ির টিকিতে কাউকে বন্দি করে কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা পর স্টিফেন নির্জন একটা জায়গায় গাড়ি থামায়। স্টিফেন ডিকি খুলে মার্ফিকে টেনে নামায়, কিন্তু সুযোগ বুঝে মার্ফি স্টিফেনের উপরে
হামলা করলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখনই স্টিফেন একটা দড়ি পেয়ে সেটা মার্ফির গলায় পেঁচিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। পরের দিন 31শে ডিসেম্বর সকালে খুনের খবর পেয়ে কালিদাস আর তার টিম ঘটনাস্থলে আসে। ফরেন্সিক টিম চারপাশে ভালো করে প্রমাণ খুঁজতে শুরু করে। ঠিক তখনই কালিদাসকে স্টিফেন কল করে। সে নিজেকে নাটরাজের অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে বলে, স্যার আপনাকে একটা কেসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল দিতে বলেছে। কালিদাস বেশ অবাক হয়ে বলে, এত সকালে? স্টিফেন জানায়, আমি আগের রাতেও অনেকবার কল করেছি কিন্তু আপনাকে পাইনি, তাই সকালে কল দিয়েছি। কালিদাস বলে, আমি একটা মার্ডার স্পটে আছি, আপনি একটু পর হাসপাতালের মর্গে আসেন। মার্ফির লাশ পোস্টমর্টমের জন্য মর্গে আনা হয়। কিছুক্ষণ পর স্টিফেন একটা ফাইল নিয়ে সেখানে আসে। মর্গের বাইরে তখন মার্ফির দুই বন্ধু বসেছিল, একজনের নাম জিনা আর আরেকজন সঞ্জু। কালিদাসকে দেখে দুজন বেশ রেগে বলে, এত পাহারা থাকার পরও তাদের বন্ধুকে তুলে নিয়ে গিয়ে খুন করা হলো, আর পুলিশ কিছুই করতে পারলো না। কালিদাস রেগে বলে, তোমরা এত শত্রু বানিয়ে রেখেছো, সে দায়িত্ব আর পুলিশের না। কালিদাস সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় স্টিফেন জিনা আর সঞ্জুর দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। স্টিফেন বাসায় ফিরে আসলে লিফটে ওঠার সময় ডক্টর প্রসাদ তার সাথে পরিচিত হয়। ডক্টর প্রসাদ এই অ্যাপার্টমেন্টেরই বাসিন্দা। এদিকে সেক্রেটারি মোহিনী 31st নাইট উপলক্ষে পুরো অ্যাপার্টমেন্ট সাজাচ্ছিল। রাতে অ্যাপার্টমেন্টের সবাই আনন্দে মেতে ওঠে। স্টেজে সঙ্গীতা, মোহিনী সহ আরো কয়েকজন ডান্স পারফর্ম করছিল, কিন্তু স্টিফেন এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। তখনই সঙ্গীতার স্বামী গোকুলের অফিস থেকে জরুরি কল আসে, তাকে কিছুক্ষণের জন্য বের হতে হবে। গোকুল তার মেয়ে মিত্রাকে বলে, আমি একটু কাজে যাব, তুমি মায়ের সাথেই থাকবে। যাওয়ার সময় সে ইশারায় সঙ্গীতাকেও মিত্রার দিকে খেয়াল রাখতে বলে যায়। গোকুলকে যেতে দেখে স্টিফেনও সেখান থেকে চলে যায়। এদিকে মিত্রা তখন স্টিফেনের কুকুরটাকে দেখে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। স্টিফেন সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ফ্ল্যাটের সামনে আসে। মিত্রাও খেলতে খেলতে তার পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর গোকুল সঙ্গীতাকে কল করে জিজ্ঞেস করে, পার্টি শেষ হয়ে গেছে, মিত্রা কোথায়? সাথে সাথেই সঙ্গীতা বাইরে এসে মিত্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও দেখতে পায় না। খবর ছড়িয়ে পড়তেই সবাই এবার মিত্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন মিত্রার কোনো খোঁজ পাওয়া যায় না, সঙ্গীতা ভয়ে গোকুলকে কল করে বাসায় আসতে বলে। পুলিশকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই কালিদাস তার টিম নিয়ে আসে। রাত তখন 12টা বেজে গেছে। কালিদাস মোহিনীকে জিজ্ঞেস করে, এখানে মোট কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে? মোহিনী জানায়, প্রায় 32টার মতো। এটা শুনে কালিদাস হতবাক হয়ে বলে, 50টারও বেশি ফ্ল্যাট, অথচ ক্যামেরা মাত্র 32টা। কালিদাসের জুনিয়র এসে জানায়, স্যার আমরা ফুটেজ চেক করেছি, কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। কালিদাস বলে, এত বড় অ্যাপার্টমেন্টে খুঁজতে আমাদের আরো টিম লাগবে। এদিকে আজ নিউ ইয়ার, তাই সবাই তার ডিউটিতে ব্যস্ত, কিন্তু যেভাবেই হোক আরো পুলিশের ব্যবস্থা করে মেয়েটাকে জলদি খুঁজতে হবে। কালিদাস গোকুল আর সঙ্গীতাকে শান্ত করার চেষ্টা করে বলে, আপনারা ভেঙে পড়বেন না, আমরা যত দ্রুত সম্ভব মিত্রাকে খুঁজে বের করার চেষ্টা করছি। মিত্রা ঠিক কতক্ষণ ধরে নিখোঁজ? সঙ্গীতা জানায়, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। এই কথা শুনে কালিদাস টিমের সবাইকে বলে, আশেপাশের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে খুঁজে দেখো, হতে পারে বাচ্চাটা কোথাও ঘুমিয়ে পড়েছে বা অজ্ঞান হয়ে পড়ে আছে। কালিদাস মোহিনীকে বলে, এই অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের প্রত্যেকের বিস্তারিত আমার দরকার, আর টিমের সবাই প্রতিটা ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, সন্দেহ হলে সব বাসা খুঁজে দেখো। কনস্টেবলরা এক এক করে প্রত্যেকটা ফ্ল্যাট চেক করা শুরু করে। স্টিফেনের ফ্ল্যাটের দরজায় নক করতেই স্টিফেন দরজা খুলে দেয়। তাকে দেখে এক কনস্টেবল বলে, আরে আপনি তো সেই নাটরাজ স্যারের অ্যাসিস্ট্যান্ট, যেদিন আমাদের স্যারের কাছে ফাইল নিয়ে এসেছিলেন না? স্টিফেন হেসে বলে, হ্যাঁ। কনস্টেবল তখন আর কিছু না ভেবে বলে, আচ্ছা ঠিক আছে। কনস্টেবল তার ফ্ল্যাট তল্লাশি না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কালিদাস গোকুল আর সঙ্গীতার কাছে আসে। সঙ্গীতা জিজ্ঞেস করে, স্যার আমার মেয়েকে পেয়েছেন? কালিদাস কিছু বলার আগেই ডক্টর প্রসাদ টিটকারি করে বলে, যে মানুষ নিজের পরিবারকে বাঁচাতে পারেনি, সে আবার অন্যের মেয়েকে কিভাবে খুঁজে বের করবে? কথাটা শুনে বোঝা যায় যে কালিদাসের অতীতেও ভয়ঙ্কর কিছু ঘটেছিল, কিন্তু সে মাথা গরম না করে ঠান্ডা মাথায় কেসটা সামলানোর চেষ্টা করে। 31st নাইট, তাই পুলিশের বেশিরভাগ টিম শহরের বিভিন্ন জায়গায় ডিউটিতে ছিল। কালিদাস পুরো বিষয়টা তার সিনিয়র অফিসার জর্জকে জানায়। জর্জ তখন ইন্সপেক্টর বৈষ্ণবীকে কল করে বলে, SIS অ্যাপার্টমেন্টে একটা বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছে। কালিদাস কেসটা দেখছে, তুমি জলদি গিয়ে তাকে সাহায্য করো। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে বৈষ্ণবী অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। কালিদাস তখন বিল্ডিং এর সব বাচ্চাদের একটা জায়গায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সে বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে, শেষবার তোমরা মিত্রাকে কোথায় দেখেছো?
দেখেছো। সবাই বলে শেষবার মিত্রাকে তার বাবার সাথেই দেখেছিল, এরপর কোথায় গেছে তারা দেখেনি। ঠিক তখনই সেখানে বৈষ্ণবী এসে বলে অনেক রাত হয়েছে, আগে বাচ্চাগুলোকে বাসায় পাঠাও। কালিদাসের কাছে আপডেট জানতে চাইলে কালিদাস জানায় অ্যাপার্টমেন্টের ভিতরে বাইরে সব জায়গায় খুঁজেও কিছুই পাওয়া যায়নি। মোট 50টারও বেশি ফ্ল্যাট হলেও ক্যামেরা মাত্র 32টা, এর মধ্যে আবার কয়েকটা নষ্ট। বৈষ্ণবী বিরক্ত হয়ে বলে একটা বাচ্চা মেয়ে নিখোঁজ, আর তোমরা মাত্র কয়েকজন কনস্টেবলকে নিয়ে তদন্ত করছো। বৈষ্ণবী সিনিয়রকে কল করলে সিনিয়র বলে আজ নিউ ইয়ার নাইট, আপাতত অতিরিক্ত ফোর্স পাঠানো সম্ভব না। ফোন কেটে যাওয়ার পর বৈষ্ণবী টিমের সবাইকে বলে এখানে এখন পর্যন্ত যত মানুষ ঢুকেছে, সেটা ডেলিভারি বয় হোক বা অন্য কেউ, সবার হিসাব বের করো, রেজিস্টার খাতা চেক করো, এক একজনকে জিজ্ঞাসাবাদ করো। টিমের সবাই সেভাবেই তদন্ত শুরু করে। এদিকে স্টিফেন চুপি চুপি নিচে নেমে আসে, চারপাশে কেউ আছে কিনা দেখে আবারও উপরে চলে যায়। তখনই অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধ লোকের চিৎকার শুনে সবাই সেখানে গিয়ে দেখে একটা কুকুরকে কেউ খুন করেছে। গোকুল কুকুরটার গলার দড়ি দেখে হতবাক হয়ে যায়। সে বলে এটা তো মিত্রার খেলনা কুকুরের দড়ি, ও এটা সবসময় তার সাথেই রাখতো, মানে এখন শুধু মিত্রাই না বরং তার খেলনা কুকুরটাও নিখোঁজ। বৈষ্ণবী কালিদাসকে বলে ওই কুকুরটার ছবি তুলে পুরো অ্যাপার্টমেন্টে দেখাও, খোঁজ বের করো যে কে এই কুকুরের মালিক। বৈষ্ণবী মোহিনীকে জিজ্ঞেস করে এই অ্যাপার্টমেন্টে কারা কুকুর পোষে। মোহিনী বলে ম্যাডাম নিশ্চিতভাবে বলতে পারবো না, তবে বাহাদুর নামের একজন আছে, সে কুকুর খুব পছন্দ করে। কালিদাস তাড়াতাড়ি বাহাদুরের ফ্ল্যাটে আসে। বৈষ্ণবী তাকে জিজ্ঞেস করে একটা বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছে, তার পাশাপাশি আমরা একটা মরা কুকুরও পেয়েছি, আপনি কি বলতে পারবেন এটা কার কুকুর হতে পারে বা এখানে আর কার কার কুকুর আছে? বাহাদুর কিছুক্ষণ ভেবে বলে মনে হয় জানি এই কুকুরটা কার। বাহাদুর তাদেরকে একটা ফ্ল্যাটের সামনে নিয়ে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় দরজাটা বাইরে থেকে লক করা। কালিদাস দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনতেই ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এক মুহূর্ত দেরি না করে তারা দরজাটা ভেঙে ভেতরে ঢুকেই সবাই একদম হতবাক হয়ে যায়। কয়েকজন ছেলে মেয়ে মিলে সেখানে নেশা করছে। কালিদাস আর তার টিম তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে, বারবার জানতে চায় মিত্রা কোথায়, কিন্তু তারা সবাই এতটাই মাতাল হয়ে আছে যে ঠিক মতো কথাই বলতে পারছে না। পুরো ফ্ল্যাট তল্লাশি করতে গিয়ে বেডের নিচে একটা কুকুর পাওয়া যায়, যেটা দেখতে প্রায় সেই মৃত কুকুরটার মতোই। বাহাদুর কুকুরটাকে দেখে বুঝতে পারে সে ভুল ভেবেছে। ছেলে মেয়েগুলোকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। কালিদাস একজন কনস্টেবলকে বলে সিসিটিভি ফুটেজ বারবার চেক করো, কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যাবে। এরই মাঝে একটা ফুটেজে দেখা যায় স্টিফেন একটা কুকুর হাতে কোথাও নিয়ে যাচ্ছে। স্টিফেনকে দেখে কালিদাস কনস্টেবলকে জিজ্ঞেস করে এই লোকটা এখানে কি করছে? কনস্টেবল জানায় স্যার এ তো এই অ্যাপার্টমেন্টেই থাকে, 505 নম্বর ফ্ল্যাটে। কালিদাস প্রচন্ড রেগে বলে তার ফ্ল্যাট তল্লাশি করেছিলে? কনস্টেবল একটু ভয় পেয়ে বলে না স্যার, উনি তো আসলে নাটরাজ স্যারের অ্যাসিস্ট্যান্ট, তাই আর কি। বৈষ্ণবী কনস্টেবলকে ধমক দিয়ে বলে তোমরা কি এখানে তদন্ত করছো নাকি ঘুরতে এসেছো? সাথে সাথেই সবাই স্টিফেনের ফ্ল্যাটের সামনে আসে। অনেকক্ষণ দরজায় নক করার পরও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় পুরো ফ্ল্যাট খালি, স্টিফেন সেখানে নেই, হয়তো পালিয়ে গেছে। একজন বলে স্যার সে তো চার্চে যায়। এই কথা শুনে কালিদাসরা তাড়াতাড়ি চার্চের দিকে ছুটে যায়। এদিকে স্টিফেন তখন সত্যিই চার্চে ছিল, কিন্তু চার্চের একদিক দিয়ে কালিদাসরা ভেতরে ঢোকে আর অন্য দিক দিয়ে স্টিফেন বাইরে বের হয়ে গাড়িতে উঠতে যায়। তখনই হঠাৎ দুজন লোক এসে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। দূর থেকে বিষয়টা দেখে কালিদাসরা তাড়াতাড়ি তাদের পিছু নেয়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা গাড়িটাকে ধরে ফেলে। গাড়ি থামতেই ভেতর থেকে দুজন অফিসার বের হয়ে আসে। তারা বৈষ্ণবীকে জিজ্ঞেস করে ম্যাডাম কি হয়েছে, আমাদের কিভাবে থামালেন কেন? বৈষ্ণবী বলে একটা বাচ্চা মেয়ে নিখোঁজ আর স্টিফেনের উপর আমাদের সন্দেহ আছে, তাই তাকে আমাদের কাস্টাডিতে দিয়ে দিন। ওই অফিসাররা জানায় আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে এসেছি। কয়েকদিন আগে মার্ফি নামের এক ব্যবসায়ী খুন হয়েছে। তদন্তে দেখা গেছে যেই জায়গায় মার্ফিকে মারা হয়েছিল ঘটনার সময় স্টিফেনের ফোনের লোকেশনও সেখানেই ছিল, অর্থাৎ সে ওই মার্ডার কেসের সাসপেক্ট, তাই আমরা তাকে তুলে নিয়ে যাচ্ছি। বৈষ্ণবী তাদের সিনিয়রের সাথে কথা বলে স্টিফেনকে তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। এদিকে কালিদাস তার জুনিয়রকে আগেই স্টিফেনের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলেছিল। কিছুক্ষণ পর এক সহকারী জানায় প্রায় 7 বছর আগে স্টিফেন একটা মেয়েকে হত্যার মামলায় অভিযুক্ত ছিল, যদিও পরে সে ছাড়া পেয়ে যায়। এই তথ্য শুনে কালিদাস নিশ্চিত হয়ে যায় মিত্রার নিখোঁজ হওয়ার পেছনে স্টিফেনের হাত থাকতে পারে। সকাল হয়ে গেছে, পুলিশ স্টিফেনকে নিয়ে আবারও অ্যাপার্টমেন্টে ফিরে আসে। বৈষ্ণবী জিজ্ঞেস করে মিত্রা কোথায়, কিন্তু স্টিফেন ঠান্ডা মাথায় বলে আমি কিছুই জানি না। কালিদাস রেগে তাকে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে যে বাচ্চাটার সাথে কি করেছিস। ঠিক তখনই মোহিনী চিৎকার করে বলে স্যার জলদি আসুন, বাইরে একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতরে কিছু একটা আছে। এই কথা শোনা মাত্রই সবাই দৌড়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। মাঠে একটা সুটকেস পড়ে আছে। গোকুল আর সঙ্গীতাও পাগলের মতো সেখানে ছুটে আসে। ব্যাগটা খুলতেই সবাই স্তব্ধ
হয়ে যায়। ভেতরে তাদের ছোট্ট মেয়ে মিত্রার লাশ পড়ে আছে, মাথায় আঘাতের চিহ্ন। কেউ তাকে নির্মম ভাবে খুন করেছে। গোকুল আর সঙ্গীতা চিৎকার করে কান্না করতে শুরু করে। এদিকে সবাই যখন নিচে ব্যস্ত, তখন স্টিফেন ব্যালকনিতে এসে মিত্রার সেই খেলনা কুকুরটাকে নিচে ফেলে দিচ্ছে। মিত্রার লাশ দেখে কালিদাস রেগে স্টিফেনকে আবারও মারতে মারতে বলে, বাচ্চাটাকে মারলি কেন? কিন্তু স্টিফেন বারবার বলে, আমি কিছুই করিনি। তখনই নাটরাজ সেখানে এসে জিজ্ঞেস করে, কোন প্রমাণের ভিত্তিতে তোমরা আমার অ্যাসিস্ট্যান্টকে এভাবে মারধর করছো? বৈষ্ণবী বলে, আপনার সহকারীর বিরুদ্ধে 4 বছরের একটা বাচ্চা মেয়েকে অপহরণ এবং খুন করার অভিযোগ আছে। 7 বছর আগেও সে একই ধরনের একটা কেসে গ্রেফতার হয়েছিল, এবারও সে একই কাজ করেছে। নাটরাজ রেগে জিজ্ঞেস করে, এসবের কোনো প্রমাণ আছে? বৈষ্ণবী বলে, অ্যাপার্টমেন্টের নিচে স্টিফেনের কুকুরের লাশ পাওয়া গেছে। সেই কুকুরের গলায় মিত্রার খেলনা দড়ি বাঁধা ছিল। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে? থানায় নিলেই সব স্বীকার করে নিবে। নাটরাজ তবুও বলে, সন্দেহ করছেন ভালো কথা, কিন্তু প্রমাণ কই? আর আমার কাজই হচ্ছে সত্য মিথ্যা আদালতে প্রমাণ করা। 7 বছর ধরে স্টিফেন আমার সাথে কাজ করছে, তাকে ফাঁসানো হলে আমি তাকে বাঁচানোর চেষ্টা করবই। নাটরাজ বৈষ্ণবীর সিনিয়র অফিসারকে কল দেয়, অনেকক্ষণ কথা বলে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর সিনিয়র অফিসার বৈষ্ণবীকে নির্দেশ দেয়, আপাতত স্টিফেনকে ছেড়ে দাও, কারণ তার বিরুদ্ধে এখনো শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাধ্য হয়ে কালিদাস আর বৈষ্ণবী স্টিফেনকে ছেড়ে দেয়। গোকুল আর সঙ্গীতা মেয়েকে আজীবনের জন্য হারিয়ে পাগল প্রায়। অন্যদিকে স্টিফেনকে দেখা যায় নিজের কুকুরটার ছবি নিয়ে চুপচাপ বসে আছে। স্টিফেনকে ছেড়ে দিলেও পুলিশ তার উপর নজর রাখা বন্ধ করেনি। কালিদাসের কথা মতো সবসময় তাকে চোখে চোখে রাখা হয়। কালিদাস আর বৈষ্ণবী সিনিয়রের কাছে গিয়ে বলে, উকিল এসে যদি অপরাধী ছাড়িয়ে নিয়ে যাবে তাহলে তাদের ধরে লাভ কি? সিনিয়র বলে, নাটরাজ খুব বড় মাপের উকিল, প্রমাণ ছাড়া লড়তে গেলে বিষয়টা মিডিয়ায় ছড়িয়ে দিবে। আপাতত স্টিফেনকে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তবে তদন্ত বন্ধ হবে না। তোমরা দুজন মিলে প্রমাণ খোঁজার চেষ্টা করো। সিনিয়রের রুম থেকে বের হয়ে দুজনেই কেস নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে মোহিনী এসে বলে, স্যার আমি আপনাদের সাথে জরুরি কিছু কথা বলতে চাই। কালিদাস বলে, ফোনেও তো বলতে পারতে। মোহিনী কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। কল রিসিভ করতেই ভয় পেয়ে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। কল কেটে মোহিনী জানায়, যেদিন মিত্রা নিখোঁজ হয় সেদিন তার মেয়ে অনন্যা এবং অনন্যার বান্ধবী মিত্রাকে স্টিফেনের পেছন পেছন লিফটে উঠতে দেখেছিল। এই কথা শুনে কালিদাস হতবাক হয়ে যায়। সে বলে, এত গুরুত্বপূর্ণ কথা আপনি আগে বলেননি কেন? মোহিনী বলে, স্যার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মাথা কাজ করছিল না। ঠিক তখনই আবারও মোহিনীর ফোনে কল আসে। কিছু একটা শোনা মাত্রই সে কান্না করতে করতে সিঁড়িতেই বসে পড়ে। সবাই তাড়াতাড়ি অ্যাপার্টমেন্টে ফিরে আসলে জানতে পারে অনন্যার বান্ধবী সুইমিং পুলে পড়ে মারা গেছে। পুরো অ্যাপার্টমেন্ট আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে। কয়েকদিনে দুইটা বাচ্চার মৃত্যুতে অ্যাপার্টমেন্টের মানুষজন পুলিশদের উপর রেগে কাউকে ভেতরে ঢুকতে দিতে চায় না। কালিদাস সবাইকে শান্ত করে গোকুলকে আলাদা করে বলে, আমি বুঝতে পেরেছি তোমাদের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমাদেরকে একটু সময় দাও। এদিকে স্টিফেনের উপর নজর রাখার জন্য যে কনস্টেবলকে লাগানো হয়েছিল, বৈষ্ণবী তাকে কল করে জিজ্ঞেস করে, স্টিফেন এখন কোথায়? কনস্টেবল জানায়, সে এখন একটা সিনেমা হলে মুভি দেখছে, আমিও সবসময় তার উপর নজর রাখছি। এদিকে সিনেমা হলের সবাই যখন মুভি দেখতে ব্যস্ত, তখন হঠাৎই স্টিফেন উঠে বাইরে যায়। কনস্টেবল তাকে ফলো করতে করতে বের হয়, কিন্তু ঠিক তখনই হলের ভেতর থেকে চিৎকারের শব্দ আসলে কনস্টেবল দৌড়ে ভেতরে গিয়ে দেখে স্টিফেন যেখানে বসেছিল তার পাশেই একজনের লাশ পড়ে আছে। লাশের মাথাটা ভারী কিছু দিয়ে থেততে দেওয়া হয়েছে, রক্তে পুরো জায়গাটা ভেসে যাচ্ছে। সিনেমা হল থেকে বের হয়ে স্টিফেন একটা ব্রিজের উপরে দাঁড়ায়। চারপাশে ভালো করে তাকিয়ে সে ব্যাগের ভেতর থেকে একটা হাতুড়ি বের করে পানিতে ফেলে দেয়। হয়তো সিনেমা হলে যার খুন হয়েছে তাকে সে এই হাতুড়ি দিয়েই আঘাত করে মেরেছে। এদিকে সিনেমা হলে খুনের খবর পেয়ে সাথে সাথে কালিদাস আর তার টিম সেখানে পৌঁছে যায়। তদন্ত করে জানা যায় হলের ভেতরে তখন প্রায় 50 জন মানুষ ছিল, কিন্তু ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সবাই যখন সিনেমা দেখছিল সেই সুযোগে খুনি খুনটা করে সেখান থেকে বের হয়ে যায়। কালিদাস কল করে বৈষ্ণবীকে সব জানায়। অন্যদিকে স্টিফেন অ্যাপার্টমেন্টে ফিরে আসে, কিন্তু নিজের ফ্ল্যাটের সামনে এসে থমকে দাঁড়ায়, কারণ সেখানে মিত্রার সেই খেলনা কুকুরটা পড়েছিল, যেটা গতকালই সে নিজে বেলকনি থেকে নিচে ফেলে দিয়েছিল। কিন্তু সেটা আবার এখানে আসলো কিভাবে? এদিকে আবারও খুনের খবর শুনে বৈষ্ণবী রেগে সিদ্ধান্ত নেয় এবার সে স্টিফেনকে আবারও গ্রেফতার করবে। কালিদাস তাকে বোঝানোর চেষ্টা করে, স্টিফেনকে এভাবে ধরে লাভ হবে না, আমাদের হাতে এখনো শক্ত কোনো প্রমাণ নেই। কিন্তু বৈষ্ণবী তার কোনো কথাই শোনে না। সোজা স্টিফেনের ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করে। দরজায় শব্দ শুনে স্টিফেন তাড়াতাড়ি মিত্রার খেলনা কুকুরটা লুকিয়ে ফেলে। দরজা খুলতেই বৈষ্ণবী আর তার টিম স্টিফেনকে গ্রেফতার করে নিচে নিয়ে আসে। স্টিফেনকে থানায় নিয়ে আসা হয়, কিন্তু কিছুক্ষণ পরই সিনিয়র অফিসার এসে বৈষ্ণবীকে ধমক
ধমক দিয়ে বলে, তোমাকে তো আগেই বলেছিলাম এখনই তাকে গ্রেফতার করবে না। আবার কোন প্রমাণে তাকে ধরলে? বৈষ্ণবী বলে, আমাদের লোক স্টিফেনের উপর নজর রাখছিল। থিয়েটারে যে লোকটার লাশ পাওয়া গেছে স্টিফেন ঠিক তার পাশের সিটেই বসেছিল। নিহত লোকটার নাম সানজু, সে মার্ফির বন্ধু। মার্ফির খুনের সময়ও স্টিফেনের ফোনের লোকেশন খুনের জায়গায় ছিল, তাই এটা পরিষ্কার এই খুনটাও স্টিফেনে করেছে। আমাকে একটু সময় দেন, আমি প্রমাণ জোগাড় করে ফেলবো। কিন্তু অনেক চেষ্টা করেও স্টিফেনের বিরুদ্ধে আদালতে দাঁড় করানোর মতো কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই নাটরাজের চাপে শেষ পর্যন্ত না চাইতেও পুলিশকে আবারও স্টিফেনকে ছেড়ে দিতে হয়। স্টিফেন ছাড়া পেয়ে যখন অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন গোকুল তাকে দেখে রেগে কালিদাসকে কল করে বলে, আপনারা এত বড় একজন অপরাধীকে বারবার ছেড়ে দিচ্ছেন কেন? কালিদাস অসহায় গলায় বলে, আমরা এখনো তার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ পাইনি। আদালতে তুললে সে সহজেই ছাড়া পেয়ে যাবে। এই কথা শুনে গোকুল রাগে কলটা কেটে দেয়। এদিকে কালিদাসের মাথাতেও তখন একটাই প্রশ্ন ঘুরছিল, স্টিফেনের বিরুদ্ধে এত সন্দেহ, এত ঘটনা, তারপরও নাটরাজ তাকে বাঁচানোর জন্য এত মরিয়া কেন? শুধুমাত্র স্টিফেন তার সহকারী, নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে? কালিদাস তখন বৈষ্ণবীকে বলে, ম্যাডাম, এই কেসটা সলভ করতে হলে আগে আমাদেরকে জানতে হবে নাটরাজ কেন স্টিফেনকে বাঁচানোর চেষ্টা করছে। চলুন তার সাথে একবার কথা বলতে হবে। তারা দুজনেই নাটরাজের কাছে আসে। তারা জিজ্ঞেস করে 7 বছর আগে স্টিফেনের কেসে কি হয়েছিল, আর আপনি বা তাকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন করছেন? নাটরাজ তাদেরকে সব বলতে শুরু করে, যা শুনে কালিদাস আর বৈষ্ণবী সাথে সাথেই সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। কালিদাস সঙ্গীতাকে জিজ্ঞেস করে, তুমি স্টিফেনকে আগে থেকেই চিনতে, তাই না? তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল? 7 বছর আগে কি এমন হয়েছিল? গল্প চলে আসে 7 বছর আগে। স্টিফেন আর সঙ্গীতা একে অপরকে ভীষণ ভালোবাসতো। প্রায় সবসময় তারা একসাথে ঘুরে বেড়াতো, সময় কাটাতো। সম্পর্কটা বেশ সুন্দরভাবেই চলছিল। একদিন রাতে সঙ্গীতা স্টিফেনের জন্য কিছু গিফট নিয়ে একটা মন্দিরে যায়। তার বাবাও সেদিন তার সাথেই ছিল। সুযোগ বুঝে সঙ্গীতা স্টিফেনকে মন্দিরের পেছনের দিকে ডেকে একটা গিফট দেয়। কথা শেষে স্টিফেন সেখান থেকে চলে যাওয়ার সময় পাশের ঝোপের দিক থেকে 3 জন লোক বের হয়ে পালাচ্ছিল। সন্দেহ হলে স্টিফেন তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে গিয়ে দেখে একটা মেয়ের উপরে ভয়ানকভাবে নির্যাতন করা হয়েছে। সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করলেও অনেক দেরি হয়ে গেছে। মেয়েটা সেখানেই মারা যায়। ঠিক তখনই আশেপাশের কিছু লোকজন সেখানে এসে স্টিফেনকে মৃত মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা স্টিফেনকে অপরাধী ভেবে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সঙ্গীতা দূর থেকে সবকিছু দেখলেও কিছুই বলতে পারেনি। তার চোখের সামনেই পুলিশ স্টিফেনকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। গল্প বর্তমানে আসলে কালিদাস সঙ্গীতাকে জিজ্ঞেস করে, তুমি তো জানতেই স্টিফেন নির্দোষ, তাহলে সেদিন তাকে বাঁচানোর চেষ্টা করনি কেন? সঙ্গীতা কান্না করতে করতে বলে, স্যার, তখন আমার বয়স 18-র কম ছিল। আমার পরিবার যখন আমাদের সম্পর্কের কথা জানতে পারে তখন তারা আমাকে প্রায় 1 বছর ঘরে আটকে রাখে, বাসার বাইরে বের হতে দেয়নি। পরে জানতে পারি স্টিফেনকে জেলে নেওয়ার পর একজন লোক তাকে সাহায্য করেছিল। সেই লোকই স্টিফেনের পুরো ঘটনা শুনে তাকে অ্যাডভোকেট নাটরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। নাটরাজ কোর্টে প্রমাণ করে দিয়েছিল যে স্টিফেন নির্দোষ। সব শুনে বৈষ্ণবী বলে, মনে হচ্ছে সেদিন তুমি তাকে সাহায্য করনি বলেই স্টিফেন এত বছর পর তোমার উপরের প্রতিশোধ নিতে তোমার মেয়েকে মেরেছে। কিন্তু সঙ্গীতা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না ম্যাডাম, আমি স্টিফেনকে খুব ভালো করে চিনি। আমার উপরে যত রাগে থাকুক না কেন সে এমন কাজ কখনো করতে পারে না। বৈষ্ণবী সন্দেহ করে বলে, তাহলে কি তোমরা দুজন মিলে কোনো প্ল্যান করেছিলে? পুরনো প্রেমিককে ফিরে পেয়ে নতুন করে সংসার করার জন্য এসব করনি তো? এই কথা শুনে সঙ্গীতা কান্না করতে করতে বলে, এক সময় আমি স্টিফেনকে ঠিকই ভালোবাসতাম, কিন্তু গোকুলকে বিয়ে করার পর আমার পুরো পৃথিবী বদলে যায়। বিয়ের পর আমার সবকিছু হয়ে গেছে শুধুমাত্র আমার স্বামী আর আমার মেয়ে। আমি আর কখনো স্টিফেনের সাথে যোগাযোগ করিনি। আমার মেয়ে ছিল আমার পুরো জীবন। আর কথা না বাড়িয়ে তারা সঙ্গীতার বাসা থেকে বেরিয়ে যায়। বৈষ্ণবী কালিদাসকে বলে, জেলের ভিতরে স্টিফেনকে যে লোকটা সাহায্য করেছিল তার নাম পান্ডে। ওই লোকটার ব্যাপারে খোঁজ বের করো, আমাদের ওর সাথে কথা বলতে হবে। কালিদাস আর বৈষ্ণবী পান্ডের খোঁজ বের করে তার সাথে দেখা করতে আসে। তখনই দেখা যায় পান্ডের ঘাড়ে ময়ূরের পালকের একটা ট্যাটু আঁকা। মার্ফিকে অপহরণ করার সময় সেই লোকটার ঘাড়ে ঠিক এমন একটা ট্যাটু ছিল। কালিদাস পান্ডেকে জিজ্ঞেস করে, তুমি তো পান্ডে তাই না? স্টিফেনের ব্যাপারে আমাদের কিছু তথ্যের দরকার। প্রথমে পান্ডে কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু কালিদাস তাকে বুঝিয়ে বলে, একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে খুন হয়েছে। একই অ্যাপার্টমেন্টে থাকা আরো একটা বাচ্চাকে মারা হয়েছে। এদিকে মার্ফি আর সানজুকেও খুন করা হয়েছে। সব সন্দেহ এখন স্টিফেনের উপরে। তুমি যদি সত্যিই তাকে বাঁচাতে চাও তাহলে যা জানো সব বলতে হবে। পান্ডে সব সত্য বলতে শুরু করে। সে জানায় 7 বছর আগে ঝোপের মধ্যে
যে মেয়েটার উপরে অত্যাচার করা হয়েছিল সেই কাজটা আসলে মার্ফি, সঞ্জু আর জিনা করেছিল। তারা তিনজন মিলে মেয়েটাকে তুলে নিয়ে নির্যাতন করেছিল। এরপর মেয়েটা মারা গেলে মেয়েটাকে ফেলে পালিয়ে যায়। ঠিক তখনই স্টিফেন সঙ্গীতার দেওয়া গিফট নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। মেয়েটাকে পড়ে থাকতে দেখে সে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু লোকজন এসে উল্টা তাকেই অপরাধী ভেবে ধরে ফেলে। পান্ডে বলে, জেলে ঢোকার পর স্টিফেন আমাকে পুরো ঘটনা বলেছিল। তার কথা শুনে আমার মনে হয়েছিল যে এটার সাথে ভয়ঙ্কর অন্যায় হয়েছে, তাই আমি তাকে নাটরাজের সাথে পরিচয় করিয়ে দিই, আর নাটরাজ কোর্টে লড়ে তাকে বাঁচিয়ে আনে। আসলে তোমাদের আইন আসল অপরাধীদেরকে ধরতে পারেনি, নির্দোষ একজনকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, অথচ আসল অপরাধীরা বছরের পর বছর বাইরে ঘুরে বেরিয়েছে। সেই মেয়েটা মারা গেছে, কিন্তু তার পরিবারকে আইন ন্যায় দিতে পারেনি। 7 বছর আগে সেই 3 জন অপরাধীর মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গেছে, মার্ফি আর সঞ্জু। এখন শুধু জিনা বাকি, আর কখন যে সেও মারা যায় তার কোনো গ্যারান্টি নেই। পান্ডের কথা শুনে কালিদাস আর বৈষ্ণবী পুরো বিষয়টাই বুঝে যায়। তার মানে মার্ফি আর সঞ্জুকে সত্যি স্টিফেন আর পান্ডে মিলে মেরেছে। আসলে 7 বছর আগে যে ভয়ঙ্কর অপরাধটা হয়েছিল তার বিচার আইনের মাধ্যমে হয়নি, তাই সেই অন্যায়ের শাস্তি তারা নিজেরাই দিচ্ছে। প্রথমে মার্ফিকে শেষ করা হয়, সুযোগ বুঝে মুভি থিয়েটারের ভিতরে সঞ্জুকেও মেরে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, 7 বছর আগে যে মেয়েটার জীবন শেষ হয়ে গিয়েছিল অন্তত সে যেন ন্যায় বিচার পায়। কিন্তু স্টিফেন যদি সত্যি অপরাধীদেরকে শাস্তি দিচ্ছিল, তাহলে মিত্রার মৃত্যুর পেছনের আসল মানুষটাকে। পান্ডে বলে, ম্যাডাম এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তাহলে কথা বলুন, না হলে আমাকে এসবের মধ্যে টানবেন না। সেখান থেকে বের হয়ে বৈষ্ণবী কালিদাসকে বলে, স্টিফেনের পরের টার্গেট নিশ্চয়ই জিনা, কারণ 7 বছর আগের ঘটনায় 3 জনের মধ্যে একজন শুধু সেই বাকি। ওরা নিশ্চয়ই জিনাকেও মারার প্ল্যান করছে। খোঁজ নিয়ে তারা জানতে পারে জিনা বর্তমানে একটা চার্চে আছে, আর স্টিফেন তাকে ফলো করতে করতে সেখানে গেছে। বিষয়টা জানা মাত্রই বৈষ্ণবী তাড়াতাড়ি কালিদাসকে চার্চে পাঠায় যেন স্টিফেনকে হাতে নাতে ধরা যায়। এদিকে জিনা ততক্ষণে জেনে গিয়েছিল মার্ফি আর সঞ্জুকে স্টিফেনই মেরেছে, তাই সে কয়েকজন লোককে সাথে নিয়ে অপেক্ষা করছিল যেন স্টিফেন হামলা করতে আসলে উল্টো তাকেই শেষ করতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় স্টিফেন চার্চ থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। জিনাও তার লোক নিয়ে পেছন পেছন গেলে কালিদাসও উঠে দাঁড়ায়। ঠিক তখনই হঠাৎ চার্চের সব লাইট বন্ধ হয়ে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসতেই দেখা যায় জিনা সেখানে নেই, কয়েকজন তাকে তুলে নিয়ে গেছে। স্টিফেন পেছনে দরজা দিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করলে কালিদাস তাকে থামানোর চেষ্টা করে। স্টিফেন কিছুতেই থামতে না চাইলে কালিদাস জোর করে তার হাত বেঁধে তাকে বোঝাতে শুরু করে, দেখো আমি তোমাকে সাহায্য করতে চাই, 2 জনকে তোমরা আগেই মেরেছো, এখন আর একটা ভুল করে নিজের জীবনটা শেষ করো না। নাটরাজ তোমাকে নতুন একটা জীবন দিয়েছে, সেটা নষ্ট করো না, বাকি সব আমাদের হাতে ছেড়ে দাও। কালিদাসের কথা শুনে প্রথমবারের মতো স্টিফেন বুঝতে পারে এই অফিসারটা অন্তত তাকে মানুষ হিসাবে দেখছে। তখন স্টিফেন বলে, স্যার ওই রাতে মিত্রা সত্যি আমার ফ্ল্যাটে এসেছিল। সে আমার কুকুর টমির পেছন পেছন আমার ফ্ল্যাটে এসে বলে টমিকে তার খুব পছন্দ, সে একটু খেলতে চায়, তাই আমি ওর খেলনার কুকুরের দড়ির সাথে টমির দড়িটা বেঁধে দেই যেন সহজে টমিকে নিয়ে যেতে পারে। মিত্রা খুব খুশি হয়ে টমিকে নিয়ে নিচে নেমে যায়, কিন্তু প্রায় 1 ঘন্টা পর শুনি সে নিখোঁজ। খবরটা শুনে আমিও অবাক হয়ে যাই, নিচে নেমে ওকে অনেক খুঁজেছি। পরে একটা জায়গায় মিত্রার খেলনা কুকুরটা পাই, আর তার পাশেই পড়েছিল সবুজ রঙের একটা মুখোশ। 31st নাইটে সবাই নানা রকমের মাস্ক পরে পার্টি করছিল। আমার মনে হয়েছিল এই সবুজ মুখোশ পরা লোকটাই হয়তো মিত্রার সাথে কিছু করেছে। সব শুনে কালিদাস তাড়াতাড়ি স্টিফেনকে নিয়ে অ্যাপার্টমেন্টে আসে। কালিদাস রেগে বলে, তুমি এসব আমাকে আগে কেন বলনি? স্টিফেন বলে, আপনারা তো আমাকে সুযোগই দেননি, আমি কিছু বলার আগেই সবাই আমাকে অপরাধী করে ফেলেছেন, মারধর করেছেন, সবাই আমাকে খুনি হিসাবে দেখতে শুরু করেছিল। এই ঘটনা এর আগেও আমার সাথে হয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মিত্রার আসল খুনিকে আমি নিজেই খুঁজে বের করব। সেদিন সবুজ মুখোশটা কে পড়েছিল সেটা দেখতে সবাই আবারও 31st নাইটের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা দেখতে পায় ওই রাতে ডক্টর প্রসাদ সবুজ রঙের একটা মাস্ক পরেছিল। কালিদাসের সাথে সাথেই প্রসাদকে ধরতে চায়, কিন্তু সেখানে গেলে দেখা যায় ডক্টর প্রসাদ অ্যাপার্টমেন্টের উপর থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এই ঘটনার কোনো কিছুই কালিদাস আর বৈষ্ণবী বুঝতেই পারছিল না যে তারা এবার কি করবে। যখন মনে হলো এবার বুঝি কেসের কুল কিনারা পাবে, তখনই সব শেষ। তাদের মনে হয় হয়তো প্রসাদ বুঝে গিয়েছিল সে ধরা পড়ে যাবে, তাই ভয় পেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এদিকে পান্ডে স্টিফেনকে কল করে বলে, আমাদের 3য় কাজটাও শেষ হয়ে গেছে। তখনই দেখা যায় চার্চ থেকে কিডন্যাপ করার পর পান্ডের লোকজন জিনাকেও মেরে ফেলেছে। পান্ডে আর স্টিফেন 7 বছর আগের সেই ভয়ঙ্কর অন্যায়ের প্রতিশোধ নিতে মার্ফি, সঞ্জু আর জিনা 3 জনকে মারলেও প্রশ্ন হচ্ছে অ্যাপার্টমেন্টে যে একের পর এক মৃত্যুগুলো হলো এসবের পেছনে কি আছে। এদিকে স্টিফেন তার ফ্ল্যাটে ফিরে এসে মিত্রার সেই খেলনা কুকুরটা আবারও খুঁজে পায়।
খেলনাটা হাতে নিতেই এর ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। স্টিফেন অবাক হয়ে সেটা খুলে চেক করতে শুরু করে। তখন এসে বুঝতে পারে খেলনার ভেতরে ছোট্ট একটা রেকর্ডিং সিস্টেম আছে। হয়তো এতদিনের অনেক কথাবার্তা এর মধ্যে রেকর্ড হয়ে আছে। অন্যদিকে কালিদাসের মাথায় তখন আরেকটা প্রশ্ন ঘুরছে। সেদিন মোহিনী তাদের কিছু একটা বলতে এসেছিল, সে ভীষণ ভয়ে ছিল, কিন্তু আসল কথা বলার আগেই অ্যাপার্টমেন্টে আরেকটা বাচ্চার মৃত্যুর খবর আসলে সে আর বলতে পারেনি। তখন থেকে কালিদাসের সন্দেহ হচ্ছিল মোহিনী নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। মোহিনীর খোঁজ নিয়ে কালিদাস তার ফার্ম হাউসে গিয়ে মোহিনীকে বলে এবার সত্যিটা বলে দিন। মোহিনী বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে শেষমেশ সন্দেহ তাহলে আমার উপরেই এলো। যেহেতু সব বুঝেই গিয়েছেন এখন আর লুকিয়ে লাভ নেই। 31st নাইটের পার্টির সময় মোহিনীর মেয়ে অনন্যা আর তার বান্ধবী অ্যাপার্টমেন্টের ছাদে ছবি তুলছিল। তখন ছাদের অন্য পাশে মাতাল ছেলেগুলোর একজন নিজের কুকুর নিয়ে বসে নেশা করছিল। কুকুরটা দেখতে একদম স্টিফেনের কুকুর টমির মতো ছিল। সে এটা মজা করার জন্য কুকুরটা দিয়ে অনন্যাদেরকে ভয় দেখাতে শুরু করে। মেয়ে দুটো প্রচন্ড ভয় পেয়ে কান্না করতে করতে নিচে নেমে আসে। অনন্যা পুরো ঘটনা তার মা মোহিনীকে জানায়। মেয়ের কথা শুনে মোহিনী ভীষণ রেগে যায়। সে ঠিক করে সে ওই কুকুরটাকে শাস্তি দিবে। রাগের মাথায় সে ছাদের দিকে যায়। তখন মিত্রা নিচে স্টিফেনের কুকুর টমিকে নিয়ে খেলছিল। স্টিফেন টমির গলার দড়িটা মিত্রার হাতে শক্ত করে বেঁধে দিয়েছিল যেন টমি পালিয়ে না যায়। কিন্তু মোহিনী আর অনন্যা টমিকে দেখে ভুল করে ভাবে এটাই সেই কুকুর যেটা দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছিল। রাগের মাথায় মোহিনী টমিকে নিয়ে সোজা ছাদে গিয়ে টমিকে উপর থেকে ছুঁড়ে ফেলে। কিন্তু টমির গলার দড়ি যেহেতু মিত্রার হাতের সাথে বাঁধা ছিল তাই টমির সাথে সাথে মিত্রাও নিচে পড়ে যায় আর টমির সাথে মিত্রাও মারা যায়। এই দৃশ্য দেখে অনন্যা আর তার বান্ধবী বেশ ভয় পেয়ে যায়। এমন কিছু হবে মোহিনীও ভাবতে পারেনি। সে পুরো ভেঙে পড়ে, কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে ভাবে সত্যিটা কেউ জানতে পারলে তার মেয়ের জীবনও শেষ হয়ে যাবে। তাই সেই পুরো ঘটনা লুকানোর প্ল্যান করে। প্রথমে মিত্রার লাশ লুকিয়ে রাখে। যখন পুলিশ এসে তদন্ত শুরু করে আর মোহিনী বুঝতে পারে পুলিশ স্টিফেনকে সন্দেহ করছে তখন সে পুরো বিষয়টা এমন ভাবে সাজাতে শুরু করে যেন সব সন্দেহ স্টিফেনের উপরেই থাকে। স্টিফেন বেলকনি দিয়ে মিত্রার খেলনার কুকুরটা ফেলে দিলে মোহিনী কুড়িয়ে এনে আবারও স্টিফেনের ফ্ল্যাটের সামনে রেখে দেয়। এসব শুনে কালিদাস হতবাক হয়ে যায়। কালিদাস তাকে গ্রেফতার করলে মোহিনী বলে আমাকে 5 মিনিট সময় দিন, মেয়ের সাথে একটু দেখা করে আসি। এই বলেই সে ভেতরে যায়, কিন্তু অনেকক্ষণ পার হলেও সে বের হয় না। দরজা ভেতর থেকে লক করা। বিষয়টা অস্বাভাবিক মনে হতেই কালিদাস দরজার দিকে দৌড়ে যায়। ভেতরে তখন অনন্যা ঘুমাচ্ছিল আর মোহিনী নিজের অপরাধ বোধ আর নিতে না পেরে পুরো ঘরে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে। কালিদাস অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মোহিনী আগুনে পুড়ে মারা যায়। তবে কালিদাস কোনোভাবে ছোট্ট অনন্যাকে সেখান থেকে বাঁচিয়ে বের করে আনে। হয়তো ভাবছেন গল্পটা এখানেই শেষ, তাহলে আপনি ভুল, কারণ গল্পের শুরু তো এখন। কালিদাস অনন্যাকে নিয়ে সেখান থেকে ফিরছিল। অন্যদিকে স্টিফেনকে দেখা যায় একটা ছোট্ট ঘরের ভেতরে বন্দি অবস্থায় পড়ে আছে। তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। কোনোভাবে উঠে সে মোবাইল হাতে নিয়ে কালিদাসকে কল করে এমন একটা কথা বলে যেটা শুনে কালিদাস সাথে সাথেই কোষে ব্রেক করে। মনে আছে মিত্রার খেলনার কুকুরে একটা রেকর্ডিং ডিভাইস ছিল, সেটা রেকর্ডিং চালু করতেই শোনা যায় মিত্রা বলছে দিদি টমিকে নিচে ফেলে দিও না, ও খুব ভালো, টমিকে ফিরিয়ে দাও প্লিজ। কিন্তু অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, না আমি ওকে ছাড়বো না, ও আমাকে ভয় দেখিয়েছে, আমি ওকে মেরে ফেলবো। এই কণ্ঠ শুনে স্টিফেন বুঝে যায় এটা মোহিনীর নয় বরং মোহিনীর মেয়ে অনন্যার গলা। তখনই পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যায়। আসল অপরাধী মোহিনী নয় বরং মোহিনীর মেয়ে অনন্যা। আসলে মাতাল ছেলেটার ব্যবহারে অনন্যা আর তার বান্ধবী এতটাই রেগেছিল যে নিচে নামার সময় টমিকে দেখে তারা ভাবে এটাই সেই কুকুর। রাগের মাথায় অনন্যা টমিকে তুলে ছাদে আসে। অনন্যার বান্ধবীও মিত্রাকে কোলে নিয়ে ছাদে আসে। অনন্যা টমিকে নিচে ছুঁড়ে ফেলতেই মিত্রা টমিকে বাঁচানোর জন্য দড়ি ধরতে গেলে মিত্রাও নিচে পড়ে যায়। দৃশ্যটা দেখে অনন্যা আর তার বান্ধবী দুজনেই বেশ ভড়কে যায়। ছাদ থেকে নিচে নামার সময় ডক্টর প্রসাদের সাথে দেখা হলে সে তার হাতে থাকা সবুজ মুখোশটা অনন্যাদের হাতে দিয়ে চলে যায়। অন্যদিকে অনন্যা নিচে নেমে টমির লাশটা ঝোপের মধ্যে ফেলে দেয় আর মিত্রার লাশ তাদের রুমে নিয়ে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর মোহিনী বাসায় ফিরে এসব দেখে হতবাক হয়ে যায়। অনন্যা কান্না করতে করতে সব বলে দেয়। সে শুধু একটা কথাই বলে, মা বুঝতে পারিনি যে এসব হয়ে যাবে, আমাকে বাঁচাও, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। মোহিনী মিত্রার শরীরে হাত বুলাতে বুলাতে কান্না করতে থাকে। তার মেয়ে একটা মাসুম বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু মোহিনী তার মেয়েকে বাঁচানোর জন্য তখন থেকে একের পর এক মিথ্যা সাজাতে শুরু করে। মোহিনী নিজেই ব্যাগে ভরে মিত্রার লাশ মাঠে ফেলে এসে নিজেই অ্যাপার্টমেন্টে সবাইকে ডাকে। সব সন্দেহ স্টিফেনের দিকে গেলেও একদিন অনন্যার বান্ধবী বলে আমার ভীষণ ভয় করছে, পুলিশকে সব বলা উচিত। অনন্যা তখন পাশেই দাঁড়িয়েছিল, সে বান্ধবীর দিকে রাগী নজরে তাকিয়েছিল। মোহিনী যখন কালিদাস আর বৈষ্ণবীকে সত্যটা বলতে চেয়েছিল তখনই অ্যাপার্টমেন্টে অনন্যা তার বান্ধবীকে সুইমিং
পুলে ডুবিয়ে মেরে ফেলে। তাই বাধ্য হয়ে মোহিনী পুলিশকে আর কিছু না বলেই ফিরে আসে, কারণ মিত্রার খুনটা অ্যাক্সিডেন্ট হলেও এবার তার মেয়ে সত্যিই খুন করেছে। আর মোহিনী নয়, বরং অনন্যাই প্রতিবার স্টিফেনকে ফাঁসানোর জন্য নতুন নতুন প্ল্যান করত আর মিত্রার পুতুলটা বাসার সামনে রেখে আসতো। কিন্তু অনন্যাকে প্রসাদ দেখে ফেলে। প্রসাদ তাদেরকে বলে, মা মেয়ে মিলে অনেক নাটক করেছো, আমি আজ পুলিশকে সব সত্য বলে দিব। কিন্তু তখনই অনন্যা সুযোগ বুঝে প্রসাদকে ছাদ থেকে ফেলে দেয়। নিজেকে বাঁচানোর জন্য অনন্যা ধীরে ধীরে ভয়ানক এক সাইকো হয়ে গেছে। স্টিফেন যখন রেকর্ডিং থেকে সব জানতে পারে, তখনই মিত্রার খেলনা নিয়ে মোহিনীর ফার্ম হাউসে যায়। অনন্যা পুতুলটা দেখেই বুঝে যায় স্টিফেন সব জেনে গেছে। অনন্যা স্টিফেনকে তার মায়ের সাথে দেখা করাবে বলে স্টোর রুমে নিয়ে যায়। তারপর সুযোগ বুঝে স্টিফেনের চোখে ঝালের স্প্রে করে দেয়। এদিকে মোহিনী বুঝে গিয়েছিল এত কিছুর পর একদিন না একদিন সত্যিটা সামনে আসবে, তাই সিদ্ধান্ত নিয়েছিল আজ সে নিজেদেরকে শেষ করে দিবে। সে কারণেই মেয়েকে নিয়ে ফার্ম হাউসে এসেছিল। মোহিনী দুধের সাথে মিশিয়ে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। অনন্যা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই কালিদাস ফার্ম হাউসে এসেছিল আর মোহিনী তাকে সব সত্য বলার পর ভেতরে গিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। সব সত্য জানার পর কালিদাস অনন্যার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই অনন্যার ঘুম ভাঙলে সে কালিদাসকে দেখে ভয়ানক এক শয়তানের মতো হাসি দেয়। বাইরে থেকে মানুষকে দেখে আমরা খুব সহজেই তাকে ভালো বা খারাপ বলে বিচার করে ফেলি, কিন্তু সত্য কখনোই এত সহজ না। অনেক সময় আসল অপরাধী মুখে ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায় আর নির্দোষ মানুষটা সবার ঘৃণার পাত্র হয়ে যায়। একটা ভুল বিচার শুধু একজন মানুষের জীবনকেই নষ্ট করে না, বরং সেটা ধীরে ধীরে আরো অনেক জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। আর যখন মানুষ আইনের উপর ভরসা হারিয়ে ফেলে, তখনই জন্ম নেয় প্রতিশোধে। মিথ্যা লুকাতে গেলে মানুষ একটার পর একটা ভুল করতে থাকে আর সেই ভুলই শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দেয়। তাই সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, কোনো না কোনো সময় সেটা ঠিকই সামনে চলে আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কখনো কখনো মানুষ রাগ, ভয় বা নিজের প্রিয়জনকে বাঁচাতে গিয়ে এমন কিছু করে ফেলে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ থাকে না। আর ঠিক সেই কারণেই মোহিনী তার অজান্তেই অনন্যাকে এক সাইকো কিলার বানিয়ে দিয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, মোহিনী কি শেষমেশ কালিদাসকেও শেষ করে দিবে? না জানি ওই লাল গাড়ির মধ্যে কি হয়েছিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।